নমস্কার, আপনার রায় অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। গতকাল আমরা যখন আপনার রায় অনুষ্ঠান করছিলাম সেই সময়ে যে খবর আমাদের কাছে আসে এবং যে খবর আপনাদের কাছে আমরা তুলেও ধরি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কপালে গুরুতর চোট পেয়েছেন, তাকে এসএসকেএম হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করা হয়, সেখানে তার চিকিৎসা হয় এবং স্বস্তির কথা যে কাল রাতেই তিনি বাড়ি ফিরে যান। যদিও একটু নিজের ইচ্ছেতেই কালকে তিনি বাড়ি ফেরার ইচ্ছা প্রকাশ করেন, পর্যবেক্ষণে থাকতে তিনি সম্মত হননি এবং তারপর তার সমস্ত রকম ব্যবস্থা নিয়ে তাকে বাড়িতে ফিরিয়ে দেন চিকিৎসকরা। কিন্তু মুখ্যমন্ত্রী বাড়ির উদ্দেশ্যে রওনা হওয়ার পর এসএসকেএমের ডিরেক্টরের একটি বক্তব্যকে কেন্দ্র করে শোরগোল পড়ে যায়, যেখানে যখন মেডিকেল বুলেটিন প্রকাশ করছেন মণিময় বাবু, সেই সময় তিনি বলেন তার একটা শব্দ বন্ধ, ডিউ টু পুশ ফ্রম বিহাইন্ড, অর্থাৎ যার বাংলা করলে দাঁড়ায় যে পেছন থেকে ধাক্কার ফলে তিনি পড়ে যান এবং যে কারণে তার কপালে এবং নাকে শার্প কাট হয় এবং যা থেকে প্রফিউজলি ভীষণভাবে রক্তপাত হয়। 4টি স্টিচ হয়, 3টি কপালে, একটি নাকে। এই বক্তব্য রাখার পর শোরগোল পড়ে যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি সর্বোচ্চ সিকিউরিটির যার প্রাপ্য, নিজের বাড়ির মধ্যে পুশ ফর বিহাইন্ড, পিছন থেকে ধাক্কা কিভাবে এলো, কে মারলো, কে মারতে পারে, এইসব জল্পনা যখন তুঙ্গে, সেই সময় দলীয় সূত্রে বলা হয় যে পুশ ফ্রম বিহাইন্ড মানে ফিজিক্যাল পুশ না, অর্থাৎ শারীরিকভাবে কেউ ধাক্কা মারেনি, মনে করা মানে তার মনে হয়েছে, তার একটা সেন্সেশন হয়েছে, একটা অনুভূতি তার হয়েছে যে অ্যাজ ইফ পেছন থেকে কেউ ধাক্কা মেরেছে। কিছুক্ষণ পরেই সেটা ক্লারিফাই করেন এসএসকেএমের সুপারও। তিনি বলেন যে এটা ফিজিক্যাল পুশ নয়, কোথাও পিছন থেকে ধাক্কা মারলে যেরকম অনুভূতি হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই রকমই অনুভূতি হয়েছে। আজকে মণিময় বাবু তার গতকালের বক্তব্যের ক্লারিফিকেশনও দেন, কিন্তু এরই মধ্যে নানান প্রশ্ন উঠতে শুরু করেছে এবং বিরোধীরা, নিশ্চিতভাবে বলতে গেলে বিজেপি, তারা একদিকে যেমন উদ্বেগ দেখাচ্ছেন মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থা সম্পর্কে, তারা একদিকে যেমন তার দ্রুত আরোগ্য কামনা করছেন, আমরা দেখেছি স্বয়ং প্রধানমন্ত্রী তিনিও এক্স হ্যান্ডেলে শুভেচ্ছা জানিয়েছেন। সেই সময় দাঁড়িয়ে অনেকগুলো প্রশ্ন তারা তুলে দিচ্ছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যদি মেডিকেল বুলেটিনে যখন এরকম বক্তব্য রাখা হয়েছে যে পুশ ফ্রম বিহাইন্ড, তাহলে এটা কেন খতিয়ে দেখা হবে না ইত্যাদি, এই সব নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে যারা উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কোহিনুর মজুমদার, বিজেপির পক্ষ থেকে প্রণয় রায়, সিপিআইএমের পক্ষ থেকে কৌস্তব চট্টোপাধ্যায়, কংগ্রেসের পক্ষ থেকে অশোক ভট্টাচার্য এবং রয়েছেন বিশিষ্ট চিকিৎসক, ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞ ডক্টর শিবব্রত বন্দ্যোপাধ্যায়। এবং আমাদের সঙ্গে কিছুক্ষণের মধ্যেই যোগ দেবেন অবসরপ্রাপ্ত এনএসজি কমান্ডো দীপাঞ্জন চক্রবর্তী। আমি শুরুতে আপনাদের দেখাবো যে নিজের বাড়িতেই কিভাবে আঘাত পেলেন মুখ্যমন্ত্রী, পিছন থেকে ধাক্কা নিয়ে চর্চা থামছে না রাজ্য রাজনীতিতে, দেখুন। বৃহস্পতিবার সন্ধ্যায় কালীঘাটে নিজের বাড়িতে পড়ে গিয়ে চোট পান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার কপালে ও নাকে আঘাত লাগে। এসএসকেএম হাসপাতালের বেডে শোয়া মুখ্যমন্ত্রীর কপাল থেকে রক্ত ঝরে পড়ার ছবি তৃণমূল এক্স হ্যান্ডেলে পোস্ট করতেই শোরগোল পড়ে যায়। রক্তপাত বন্ধ করতে তার কপালে 3টি এবং নাকে 1টি সেলাই পড়ে। স্বাস্থ্য পরীক্ষার পর রাতেই অবশ্য এসএসকেএম থেকে বাড়ি ফিরে যান মুখ্যমন্ত্রী। মমতার দ্রুত আরোগ্য কামনা করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী সহ বিশিষ্ট রাজনীতিবিদরা। তারপরেও পেছন থেকে ধাক্কা মারা নিয়ে চর্চা থামছে না রাজ্য রাজনীতিতে। বৃহস্পতিবার রাতে এসএসকেএম অধিকর্তা মণিময় বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যে বিতর্কের সূত্রপাত। Honorable Chief Minister of West Bengal, Mamata Banerjee, reported to our hospital today around 7:30 p.m. with a history of fall within the vicinity of our home due to some push from behind. মুখ্যমন্ত্রীকে পেছন থেকে ধাক্কা, তাও তাঁরই বাড়ির মধ্যে। মণিময়ের মন্তব্যের চারিদিকে তৈরি হয় জল্পনা, সোশ্যাল মিডিয়ায় বয়ে যায় ঝড়। জল্পনার আগুনে কার্যত ঘি ঢালার কাজ করে মমতার ভাতৃবধূ এবং কলকাতা পুরসভার কাউন্সিলর কাজরি বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য। রাতেই শাসক দলের সূত্রে ব্যাখ্যা দেওয়া হয় মুখ্যমন্ত্রীকে শারীরিকভাবে ধাক্কা দেওয়া হয়নি, পড়ে যাওয়ার সময় পেছন থেকে ধাক্কার অনুভূতি হয়েছিল তার। বৃহস্পতিবার রাতে একই ব্যাখ্যা শোনা যায় এসএসকেএম এর সুপার পীযূষ রায়ের কথাতেও। কেউ মানুষ কেউ পেছন থেকে ধাক্কা দিয়েছে সেরকম নয়, সেরকম কোনো ডেফিনিট কোনো হিস্ট্রি নেই, কিন্তু হিস্ট্রি হচ্ছে মাথা ঘুরলে এরকম একটা সেন্সেশন হয়, সেটাই ম্যাডাম বলেছেন ডাক্তারবাবুর কাছে, সেটাই আমরা বলেছি ইট ইজ এ সেন্সেশন।
শুক্রবার তৃণমূলের দলীয় মুখপাত্র জাগো বাংলার প্রতিবেদনে দাবি করা হয় বাড়িতেই শোকেসে ধাক্কা লেগে কপালে গভীর ক্ষত হয়েছে মুখ্যমন্ত্রীর। সামবডি পুশড হয় এরকম কিছু ব্যাপার নয়, এটা পরিষ্কার। আমিও একজন ডাক্তার এবং আমরা বুঝি যে কোনো এটা পুশ করার বিষয় নেই, কেউ নেই। এইসব অনেক সময় একটা সেন্সেশন হয়, একটা শরীরের মধ্যে একটা অস্থিরতা হতে পারে এবং তাতে একটা মানুষ স্টাম্বল করতে পারে। বেলা গড়াতেই অবশ্য আসরে নেমে পড়ে গেরুয়া শিবির। মেডিকেল বুলেটিনে বেরিয়েছিল যে কেউ ওনাকে ধাক্কা মেরেছে। পরের দিন অর্থাৎ আজকে বলা হচ্ছে যে ওনার মনে হয়েছে কেউ ওনাকে ধাক্কা মেরেছে। তার কি হয়েছে আমরাও জানি না। হসপিটালে নিয়ে যাওয়ার পর তার রক্ত মোছানোর পরিবর্তে রক্তমাখা ছবি তোলা হচ্ছে, কিন্তু বাড়িতে তার মানে কোনো বৃদ্ধ মানুষ পড়ে যান, একটা বাচ্চা ছেলের হাত কেটে গেলে আত্মীয় স্বজনদের মধ্যে কি সেইটা পোস্ট করে দেওয়া হবে, হোয়াটসঅ্যাপে বিভিন্ন জায়গায় ভাইরাল করানো হবে? সেটা তৃণমূলের পক্ষ থেকে করা হয়েছে। স্যার সেটা তো বলছি, অবিবেচক, দায়িত্বজ্ঞানহীন কাজ, বিপজ্জনক। এটা মুখ্যমন্ত্রীর রাজনৈতিক উচ্চতার সঙ্গেই তারা সুবিচার করেনি। আপনার আমার চেনা পরিচিতরা বাড়ির মধ্যে পড়ে যান না? প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় বাথরুমে পড়ে গিয়ে জখম হননি? সবাই মাননীয় মুখ্যমন্ত্রী দ্রুত আরোগ্য কামনা করছেন, সেখানে শকুনের রাজনীতি করছে এই বিজেপি এবং বিরোধীদের কেউ কেউ। সব মিলিয়ে মুখ্যমন্ত্রীকে পেছন থেকে ধাক্কা মারা নিয়ে চর্চা থামছে না রাজ্য রাজনীতিতে। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। এসএসকেএম এর ডিরেক্টর মণিময় বন্দ্যোপাধ্যায় তিনি আজকে কি বলেছেন শোনাবো। গতকালের বক্তব্য, গতকাল রাতের বক্তব্য এবং আজকের বক্তব্য। Honorable Chief Minister of West Bengal, Mamata Banerjee, reported to our hospital today around 7:30 p.m. with a history of fall within the vicinity of our home due to some push from behind. She had a cerebral concussion and had a sharp cut over her forehead and nose, which was bleeding profusely. Initially, she was assessed by HOD Neurosurgery, HOD Medicine, and cardiologist of our institute, and her vitals were stabilized. 3 stitches has been applied on forehead and 1 on nose, and required dressing was done. Investigations like ECG, echocardiogram, Doppler, and CT scan, etc. was done. Medical personnel have provided their opinion in this regards. She was advised to remain admitted for observation, but she preferred to go home. She will continue to be under close watch and will continue to have the treatment as per advice of the team of doctors. She will again be assessed tomorrow and subsequent treatment will be decided accordingly. Thank you. That is not an issue. We have clarified yesterday clearly that this is a sensation of push from behind, which happens when a person. It actually doesn't happen. That I cannot say because this is a sensation of pushing from behind. That's it. But what that doesn't mean? Does it happen initially? See, our job is to treat. So we have treated. We have tried our best. Your statement, there has been a maybe an interpretation which has been misinterpreted. But we have clarified yesterday clearly. Was it a mistake from your side? I have clarified yesterday clearly that this is a sensation of pushing from behind which led to the fall. ইতিমধ্যে দীপাঞ্জন চক্রবর্তী আমাদের সঙ্গে যোগ দিয়েছেন। আমি প্রথমে ডক্টর শিবব্রত বন্দ্যোপাধ্যায়ের কাছে যাব। ডক্টর বন্দ্যোপাধ্যায়, এই যে একটা সেন্সেশন অফ পুশিং ফ্রম বিহাইন্ড, মাথা ঘুরলে কি এরকমটা হতে পারে? না, দেখুন, দুটো বিষয় আছে, একটা মাথা ঘোরা আর একটা হচ্ছে অজ্ঞান হওয়া। এখন কোন বিষয়টা হয়েছে সেটা বলা খুব মুশকিল। আমরা যদি ভাবি যে মাথা ঘোরা, হঠাৎ কোনো লোক মাথা ঘুরে পড়ে গেল, তাই যে মাথাটা আমাদের কেন ঘোরে, তার কারণ আমাদের কান দুটো কাজ করে, একটা শোনা আর একটা ভারসাম্য রক্ষা করা। কান যদি কখনো ভারসাম্য রক্ষা করতে না পারে, অথবা দেহের আরও কতগুলো অঙ্গ আছে যেমন আমাদের লঘু মস্তিষ্ক, এরা আমাদের ভারসাম্য বা ব্যালেন্সটা মেনটেন করে। কোনো কারণে যদি এই ব্যালেন্স মেনটেনেন্সে যদি কোনো অসুবিধা হয়, তাহলে আমাদের হঠাৎ মাথা ঘুরে আমরা পড়ে যেতে পারি। এবারে এই যে আমরা মাথা ঘুরে পড়ে যাচ্ছি অথবা মাথা যে আমাদের ঘুরে গেল, এটা কিন্তু এক একজনের এক এক রকম এক্সপ্রেশন হয়।
কেউ বলল চারিদিকটা ঘুরে গেল, কেউ বলল আমি নিজে ঘুরে গেলাম, কেউ বলল আমাকে মনে হচ্ছে পেছন থেকে কেউ ঠেলে ঠেলে দিচ্ছে বারবার। তো এটা হচ্ছে একটা সেন্সেশন, একটা নিজের একটা ধারণা যে ওই রকম তৈরি হয়, এবং এইটা কিন্তু আমাদের ওই ব্যালেন্স ডিসঅর্ডার থেকে এইটা আসতে পারে। আবার যদি এমন হয় যে মাথা ঘুরলো না, সাময়িকভাবে জ্ঞানটা হারালো, তাহলে মানে একটা ধরুন ক্ষণেকের জন্য 1 সেকেন্ড বা 2 সেকেন্ডের জন্য কারোর একটা জ্ঞান হারালো, তাহলে সেই জ্ঞানটা কি কারোর হারাতে পারে? ধরুন একটা 1 সেকেন্ড 2 সেকেন্ডের জন্য হার্টটা বন্ধ হয়ে আবার চালু হলো, অথবা হার্ট পাম্প করলো, রক্তটা যে আর্টারি দিয়ে যায় সে আর্টারিটা 1 সেকেন্ডের জন্য বন্ধ থাকলো, থেকে আবার খুলে গেল, অথবা হার্ট পাম্প করলো, আর্টারি দিয়ে গেল, ব্রেনে না গিয়ে অন্য জায়গায় ব্লাড চলে গেল, আপনি অজ্ঞান হয়ে গেলেন। তো এই 3টে প্রসেসে একটা মানুষ ক্ষণেকের জন্য অজ্ঞান হয়ে আবার জ্ঞান ফিরে আসতে পারে। এখন এমআরআই সিটি এটসেট্রা করে তো দেখে নেওয়া হয়েছে ব্রেনে কিছু নেই। তো ক্যারোটিড আর্টারি ডপলারও আমি যতদূর দেখছিলাম সেটাও করা হয়েছে, তো ইসিজি টিসিজিও করা হয়েছে। তো এটা তো ডাক্তারবাবুরা দেখছেন, এটা আমাদের একটা স্ট্যান্ডার্ড প্রসেস আছে। আমরা বলি সিনকোপ, মানে ক্ষণেকের জন্য অজ্ঞান হওয়াটাকে সিনকোপ বলি আমরা। আর আমরা যে মাথা ঘোরা যেটা, সেটাকে আমরা বলি ভার্টাইগো। এখন দুটোর মধ্যে কোনটা হয়েছে বলা মুশকিল। আরও একটা জিনিস হতে পারে, অনেক সময় ধরুন আমি বসা থেকে দাঁড়ালাম, বসা থেকে যখন দাঁড়ালাম সাডেনলি ব্লাড প্রেশার একটা ক্ষণেকের জন্য ড্রপ করে। ইউজুয়ালি আমাদের বডির যে শারীরবৃত্তীয় প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটা এমনভাবে তৈরি যে ওই সামান্য ড্রপটায় আমরা কোনো অনুভব পাই না, কিন্তু কারোর যদি কয়েক সেকেন্ডের বেশি যদি ওই ব্লাড প্রেশারটা ড্রপ করে থাকে, তাহলে সে মাথা ঘুরে পড়ে যেতে পারে। সুতরাং মাথা ঘোরা না ক্ষণেকের জন্য অজ্ঞান হওয়া, অর্থাৎ সিনকোপ না ভার্টাইগো, সেটা ভবিষ্যতে আরেকটু পরীক্ষা নিরীক্ষা করে আরেকটু হিস্ট্রি নিলে হয়তো জানা যাবে। আমি আসবো ডক্টর বন্দ্যোপাধ্যায় আপনার কাছে আরো বিশদে। আমি একটু কোহিনুরের কাছে আসি, যে কোহিনুর, যে মুহূর্তে আমরা দেখলাম যে ডক্টর মণিময় বন্দ্যোপাধ্যায় গতকাল রাতে যখন মেডিকেল বুলেটিন রিলিজ করলেন, সেই সময় থেকে শোরগোল পড়ে গেল সাধারণ মানুষের মধ্যে থেকে। বিকজ যেটা আমরা গতকাল থেকেই দেখতে পাচ্ছি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে রাজনৈতিক প্রতিপক্ষরা তারা যাই বলুন না কেন, কিন্তু সর্বতোভাবে কাল তার যে সুস্থতা, তার যে দীর্ঘায়ু, সেটা সবাই কামনা করেছেন। সেখানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর মতো একজন মানুষ, তার ক্ষেত্রে ডিউ টু পুশ ফ্রম বিহাইন্ড, এই থিওরি আসছে, যেটার জন্য আমরা দেখি যে রাত্রিবেলা এসএসকেএম এর তরফ থেকে ক্লারিফিকেশনও দিতে হয়। নিশ্চয়ই। আমি প্রথমে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে গতকাল মাননীয় মুখ্যমন্ত্রীর সুস্থতা যারা কামনা করেছেন, যারা খোঁজ খবর নিয়েছেন, তারা আমার দলের হোক, তারা কোনো দলেরই না হোক, বা তারা আমার বিরোধী দলের হোক, ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী হোক, আমি সবাইকে ধন্যবাদ জানাই। কিন্তু মৌপিয়াদি, আমি আজকে একটা ঘটনা না শোনালে বোধহয় ব্যাপারটা অর্ধেক থেকে যাবে। নিশ্চিতভাবে সংবাদ মাধ্যম থেকে অনেক শুভেচ্ছা এসছে, অনেকে খোঁজখবর নিয়েছো তোমরা, অনেক প্রাইম টাইম ডিবেটও স্টপ হয়ে গেছিল। আজকে খেজুরিতে আমি দেখাচ্ছি সেটা, তুমি শুভেন্দু অধিকারীর বক্তব্য কেন তুমি দেখাচ্ছি, আমি দেখাবো শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা। তিনি আজকে নাম না করে একটি বক্তব্য রেখেছেন, যেটাকে অনেকেই মনে করছেন যে ইঙ্গিত মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে, এবং অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের গতকালের যে দুর্ঘটনা তার দিকে, এবং এটা নিয়ে ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের তরফ থেকে খুব তীব্র প্রতিক্রিয়াও ব্যক্ত করা হয়েছে। আমি প্রথমে দেখাবো আপনাদের যে কি বলেছেন বিরোধী দলনেতা। এই সম্পর্কে শশী পাঁজা তিনি কি বলছেন একটু শোনাবো। সকলেই জানেন মমতা বন্দ্যোপাধ্যায় অসুস্থ, প্রত্যেকেই তার প্রতি শ্রদ্ধা এবং সমবেদনা জানাচ্ছেন, তার দ্রুত আরোগ্য কামনা করছেন। আর একজন এমনও মানুষ আছেন শুভেন্দু অধিকারী তার নাম, তিনি চাইছেন না, তিনি তার খারাপ চাইছেন। এবং আজকের দিনেও একটি জনসভাতে শুভেন্দু অধিকারী তার স্বাস্থ্য সম্বন্ধে কুরুচিকর মন্তব্য করলেন, কদর্য ভাষণ ব্যবহার করলেন। এটা কি মানুষ? ইনি কি পরিচয় দেন তাকে? তিনিও তো মায়ের সন্তান। কোহিনুরের কাছে আসবো। তো স্বাভাবিক, তুমি দেখালে দিদি, এটা একটা মানুষ করতে পারে?
এ তো মানুষ। আমি রাজনৈতিক বিরোধী হতেই পারি, আমি প্রণয়দার বিরোধী হতে পারি, কিন্তু প্রণয়দা কোথাও অসুস্থ হলে আমি তাকে নিয়ে টিটকিরি করব, তাকে নিয়ে এভাবে রাজনৈতিক বক্তৃতা করব? এটা একটা মানসিকতার পরিচয়, একটা মানুষ হওয়ার পরিচয়। পলিটিশিয়ান পরে কেউ পলিটিশিয়ান হবে, কেউ সাংবাদিক হবে, কেউ ডাক্তার ইঞ্জিনিয়ার হবে, কিন্তু আগে থেকে তো মানুষ হতে হবে। মানুষ হয়ে একজন বৃদ্ধা মানুষ, তার 70 বছর হতে চলছে, সেপ্টেজেনারিয়ান, তিনি পড়ে গেছেন, তার মাথায় এরকম 3টে স্টিচ পড়েছে, সেটা নিয়ে এরকম টিটকিরি, এটা আনএক্সপেক্টেড। আমি আবার বলছি, বিজেপির প্রচুর নেতা, আমি এই প্রসঙ্গে আলোচনায় আসবো, অবশ্যই আলোচনায় আসবো। আমার নির্দিষ্টভাবে যে প্রশ্নটা তোমার কাছে, যে এই কনফিউশনটা কি শুধুমাত্র ডক্টর মণিময় বন্দ্যোপাধ্যায় তার স্লিপ অফ টাং? দেখুন, আমরা বারবার যেটা দাবি করছেন মিস ইন্টারপ্রিটেশন, সকাল থেকে ক্লিয়ারিফাই করেছি। যখন ঘটনাটা, আমার ধারণা যখন ঘটনাটা ব্যক্ত করেছেন, তখন এটা বলেছেন যে আমার মনে হয়েছে পেছন থেকে কেউ ধাক্কা মেরেছেন। সেই মনে হওয়াটা থেকেই একটা রং ইন্টারপ্রিটেশন গেছে। আমার মনে হয় এটাকে বাড়িয়ে দেখে রাজনীতি করা, এটা খুব বেশি রাজনৈতিক বিষয় না। রাজনীতির এজেন্ডা প্রচুর আছে, এটা রাজনৈতিক বিষয় নয়, এজেন্ডা নয়। আমরা এটা ক্লিয়ারিফাই করেছি, তার মনে হয়েছিল যে তাকে ধাক্কা মেরেছে, কিন্তু তিনি মাথা ঘুরেই পড়েছেন। এটা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। আমি একটু প্রণয়দার কাছে আসি। প্রণয়দা, গতকাল ঠিক এই সময় যখন আমরা আপনারা আলোচনা করছি অন্য একটি বিষয় নিয়ে, সেই সময় আমাদের কাছে এই খবর এসে পৌঁছয় এবং আমরা সেই খবর তুলে ধরি। এবং আমি যেটা খুব আমাদের স্বস্তি দিয়েছিল, আমরা দেখেছিলাম যে প্রথম যে টুইটটা, অন্তত আমার কাছে প্রথম যে টুইটটা এসে পৌঁছেছিল সেটা সুকান্ত মজুমদারের, তারপর অধীর রঞ্জন চৌধুরী সোশ্যাল মিডিয়া পোস্ট এসে পৌঁছেছিল। কিছুক্ষণের মধ্যেই আমরা দেখেছিলাম স্বয়ং প্রধানমন্ত্রী তিনি এক্স হ্যান্ডেলে শুভেচ্ছা জানাচ্ছেন। এটা আমি কালকে যখন আপনারাই শেষ করছি তখন এটা বলি যে এরই মধ্যে একটা আশার আলো, যে এখনো পর্যন্ত এই যে মানবিকতার জায়গা, এই যে সংস্কৃতির জায়গা, এটা আমাদের আশ্বস্ত করে। রাত পোহাতেই আমরা দেখলাম যে আপনাদের তরফ থেকে অনেকগুলো প্রশ্ন তোলা হচ্ছে, তার বিশেষ করে এই পুশ ফ্রম বিহাইন্ড নিয়ে। কেন? প্রথমত হচ্ছে মুখ্যমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করছি। আমরা চাই উনি যত তাড়াতাড়ি সম্ভব সুস্থ হয়ে উঠে আবার মুখ্যমন্ত্রীত্বের দায়িত্ব পালন করুন। দেখুন, প্রথমত হচ্ছে যে আমার যেটা মনে হয়, আমরা চিন্তিত এবং শঙ্কিত মুখ্যমন্ত্রীর পরিবার এবং মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে। কেন এ কথা বলছি? গতকাল যে দুর্ঘটনাটা ঘটলো, আমরা সবাই দেখেছি মুখ্যমন্ত্রীর হসপিটালে আসা অবধি তার কপালে যেখানে কেটেছে তার থেকে রক্ত পড়ে পড়ে একদম ঠোঁট অবধি এসছে, এবং সেই অবস্থায় ছবি পরপর উঠেছে, এক্স হ্যান্ডেলে পোস্ট হয়েছে। আমাদের সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, একটা পরিবারে যারা ছবি তুলছেন, ছবি তুলতে যত উৎসাহিত ছিলেন, কিন্তু সেখানে একটা কটন দিয়ে কোনোভাবে মুছে দিয়ে সেখানে কোনো রকম মলম লাগানো যায় কিনা তার চেষ্টা তারা করেননি। কেন করেননি আমি জানি না। দ্বিতীয় হচ্ছে, মুখ্যমন্ত্রীর নিরাপত্তার সাথে কমসে কম একটা অ্যাম্বুলেন্স থাকা উচিত। মুখ্যমন্ত্রীর বাড়ি বা কোথাও ভিআইপিদের মুভমেন্টে থাকে, কিন্তু আমি আজকে সংবাদ মাধ্যমে যা দেখলাম, অভিষেক ব্যানার্জি নাকি তার গাড়ি করে নিয়ে গেছেন। সংবাদ মাধ্যমে আমি যা দেখেছি, এটাও কিন্তু একজন অসুস্থ মানুষ, তার হার্ট অ্যাটাক হয়েছে কিনা, তার আরও সেরিব্রাল অ্যাটাক হয়েছে কিনা, তখন তো কেউ জানে না। তাকে ওইভাবে একটা গাড়িতে বসিয়ে নিয়ে যাওয়া, এটাও আমার মনে হয় স্বাস্থ্যের দিক দিয়ে হোক বা নিরাপত্তার দিক দিয়ে এটা ঠিক নয়নি। আরেকটা যেটা হচ্ছে, মণিময়বাবুকে বলির পাঠা তৈরি করে লাভ নেই আমার মনে হয়, কারণ আপনারা যে রিপোর্ট করছেন, দেখুন উনি পরিষ্কার বলছেন মমতা ব্যানার্জি হ্যাজ রিপোর্টেড, এই কথাটা কিন্তু বলছেন। উনি কিন্তু নিজে থেকে বলেননি যে পুশ করেছে। এবং ডক্টর মণিময় বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মুখ্যমন্ত্রীকে কালকে কথা বলতেও দেখা গেছে। হতে পারে যে মুখ্যমন্ত্রীর মনে হয়েছে কেউ পিছন থেকে পুশ করেছে, সেটাই উনি বলেছেন। আজকে সবাই এমন করে বলছেন, মণিময়বাবু বলেছেন, ওনার অন্তত যে বক্তব্য তাতে কিন্তু এটা মনে হচ্ছে না। এবার এটা হতে পারে মুখ্যমন্ত্রীকে কেউ ঠেলেছে, কেউ ঠেলেননি, ওনার মনে হয়েছে কেউ ঠেলেছে। কিন্তু কাজরি ব্যানার্জি কি বলেছেন? কাজরি ব্যানার্জি তো ওই পরিবারের, তিনি তো ওইখানে দাঁড়িয়ে বলেছেন কেউ ঠেলেছে। তার মানে এমন নয় যে মুখ্যমন্ত্রী অসুস্থ হওয়ার পরে হসপিটালে গিয়ে তার মনে হয়েছে কেউ ঠেলেছে। মাঝখানে কাজরি ব্যানার্জি যখন বলছেন, তাহলে খুব স্বাভাবিকভাবে এটা চিন্তার বিষয় আছে যে মুখ্যমন্ত্রীর বাড়িতে ওই সময় কারা ছিলেন, যারা ছবি তুলছিলেন তারা ছবি তোলাতে এত ব্যস্ত ছিলেন, কিন্তু তার যে রক্তটা বেরিয়ে যাচ্ছে সেটাকে কি করে বন্ধ করা যায়, অন্তত একটা কটন দিয়ে বাঁধা বা কোনো কিছু দেওয়া, সেগুলোর চেষ্টা করেননি। তৃতীয় হচ্ছে, আমি আজকে আরেকটি সংবাদ মাধ্যমে দেখছিলাম, উনি কখন স্ট্রেচারে উঠলেন, তারপরে বেডে কি করে শুলেন, তারপরে কি করেন, আমার প্রত্যেকটাই পরপর ছবি উঠেছে। সেই ছবিগুলো কে তুললো? এসএসকেএম এর কোনো ডাক্তারবাবু তুলেছেন? কারণ মিডিয়ার তো অ্যালাউ ছিল না, এসএসকেএম তো মিডিয়া অ্যালাউ ছিল না। তাহলে সেই ছবিগুলো কারা তুললো, কারা সোশ্যাল মিডিয়ায় দিল বা মিডিয়াকে দিল? যারা এই ছবিগুলো তুলে সোশ্যাল মিডিয়া বা মিডিয়াতে দিল,
তারা সত্যিকারই মুখ্যমন্ত্রীর শুভাকাঙ্ক্ষী, নাকি তারা সেই ছবিগুলো তুলে সোশ্যাল মিডিয়া বা মিডিয়াকে দিয়ে কোনো নির্দিষ্ট উদ্দেশ্যে দিয়েছে? এই জিনিসগুলো আমাদের নিঃসন্দেহে থাকবে, কারণ মুখ্যমন্ত্রী আমারও মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী কেবলমাত্র একটা পরিবারের একজন ব্যক্তি না, রাজ্যের মুখ্যমন্ত্রী, প্রত্যেকের মুখ্যমন্ত্রী। তার নিরাপত্তার সাথে দীপাঞ্জন দা, এরকম একটা সেন্সেশন হয়েছে যেটা গতকাল রাতে তৃণমূলের দলীয় সূত্রে বলা হয়েছে, যেটা গতকাল আমরা দেখেছি এসএসকেএমের সুপার তিনি ব্যাখ্যা দিয়েছেন। আজকে ডক্টর মণিময় বন্দ্যোপাধ্যায় ডিরেক্টর তিনিও ব্যাখ্যা দিলেন। তিনি বললেন তার প্রথম যে বক্তব্য সেটাকে মিস ইন্টারপ্রিট করা হয়েছে। এরপরও যে প্রশ্নগুলো তোলা হচ্ছে, আপনার কি মনে হয় যে প্রশ্নগুলোর কতটা সারবত্তা রয়েছে? প্রথমেই আমি সেই বিখ্যাত হ্যামলেটের কোট দিয়ে শুরু করি। There is something rotten in the state of not Denmark but in Bengal. আমি দুর্গন্ধ পাচ্ছি এবং দুর্গন্ধের চারটে আমি মিসিং লিঙ্ক বলছি এবং আমি পিওরলি এনএসজির অভিজ্ঞতা দিয়ে বলছি। এবং তুমি জানো আমি প্রায় দীর্ঘ 10 বছর ভারতবর্ষের 4 জন হোম মিনিস্টারের এসএল ও সিকিউরিটি লিয়াজ অফিসার ছিলাম। এসবি চৌহান, রাজেশ পালাট, ইন্দ্রজিৎ বাবু এবং এলকেআর। 10 বছর সিকিউরিটি প্রোটোকল আমি একটু বেটার জানি। ভিআইপি সিকিউরিটি প্রোটোকল, উনি জেড প্লাস ক্যাটাগরি। না, প্রথম মিসিং লিঙ্ক ধাক্কা হলো কি না হলো, চোট খাওয়া হলো, সেটা পরে। সিকিউরিটির কাছে কোনো কন্টিনজেন্সি প্ল্যান নেই। অ্যাকর্ডিং টু দ্য সিকিউরিটি প্রোটোকল, জেড প্লাস ভিআইপি বাড়িতে 24 ঘন্টা একটা অত্যাধুনিক অ্যাম্বুলেন্স থাকবে, সেটা ওনার কনভয়ের পার্ট, যেটা বলছিলেন একটু আগে প্রণয় বাবু। একজন অন ডিউটি ডাক্তার থাকবেন 24 ঘন্টার জন্য শিফট ওয়াইজ, 2 জন নার্সিং অ্যাসিস্ট্যান্ট থাকবে এবং 2 জন সেম ব্লাড গ্রুপের 2 জন লোক থাকবে ডোনার ফর এমার্জেন্সি। এই 5 জন কোথায় ছিল, অ্যাম্বুলেন্স কোথায় ছিল? এটা একটা মিসিং লিঙ্ক নাম্বার 1। মিসিং লিঙ্ক নাম্বার 2, অভিষেক ব্যানার্জির গাড়িতে করে নিয়ে যাওয়া হয়েছে ওনাকে এসএসকে। ঘটনাটা যতটা ইফ আই এম নট রং, ঘটনাটা ঘটার প্রায় 1.25 ঘন্টা পরে উনি পিজি হসপিটালে পৌঁছেছিলেন। তো যদি তুমি টাইম লাইন দেখো, কালীঘাট থেকে এসএসকে নিতে খুব বেশি হলে 20 মিনিট, এবং যতদূর জানি অভিষেক ব্যানার্জির গাড়ির সঙ্গে অন্তত 10-12টা পুলিশের এসকর্ট পাইলট সব চলে। সেখানে ওদের আরো কম সময় লাগা দরকার। সেখানে অত টাইম লাগলো কেন? 1.25 ঘন্টা কেন লাগলো? 1.25 ঘন্টা কি লেগেছে? 1.25 ঘন্টাটা নিয়ে হয়তো প্রশ্নের অবকাশ রয়েছে দীপাঞ্জন দা। অ্যাক্সিডেন্ট হওয়া এবং হসপিটালে পৌঁছানো, এর মধ্যে 1.25 ঘন্টা। আমি এটুকু আপনাকে বলতে পারি, এটুকু বলতে পারি যে গতকাল যখন এই খবরটা আমাদের কাছে এসে পৌঁছয়, যে সময় তিনি অলরেডি অ্যাডমিটেড হয়ে গেছেন, তখন বাজে 8:13, যে সময় আমরা খবরটা ব্রেক করি। অ্যাক্সিডেন্ট করার সময় চিকিৎসকের কথা শুনলে অ্যারাউন্ড 7:30 রিপোর্ট করেছে। না, এবার কথা হচ্ছে সেই সময় অ্যাক্সিডেন্টের পরে অ্যাম্বুলেন্স ছিল না। নাও যে কথাটা প্রণয়বাবু বলছেন যে এইরকম যখন একটা ফল হয় যেখানে ওনার ফোরহেডে ইনজুরি হয়েছে, সেখানে কিন্তু একটা খুব সেরিব্রাল কনকাশন, ডাক্তারবাবু রয়েছেন আমার থেকে ভালো বলবেন, সেরিব্রাল কনকাশন হওয়ার একটা চান্সেস থাকে। ওনার বয়স সে কথা মেনশনও করেছেন, ওই মেডিকেল বুলেটিনে ডক্টর মণিময় বন্দ্যোপাধ্যায় সেরিব্রাল কনকাশনের কথা মেনশনও করেছেন। সেখানে ব্লিডিং হচ্ছে, ওপেন ইনজুরি, ওনাকে গাড়িতে বসিয়ে কেন নিয়ে যাওয়া হলো? কারণ গাড়িতে বসে থাকলে ব্লিডিংটা আরো কন্টিনিউ হবে। কেন একটা হসপিটাল একটা অ্যাম্বুলেন্স আসেনি? অ্যাম্বুলেন্স তো ওনার জন্য থাকা দরকার। ডাক্তার কোথায় গেল? কেন বাড়িতে ফার্স্ট এড হলো? কেন হসপিটালে নিয়ে যাওয়ার পরে এতক্ষণ ব্লিডিং হচ্ছে এবং ছবি তোলা হলো আগে? এটা হচ্ছে মিসিং লিঙ্ক নাম্বার 3। না, কালকে আমি যখন ডক্টর মণিময় বন্দ্যোপাধ্যায় স্টেটমেন্ট ইস্যু করছিলেন, আমি একটি চ্যানেলে বলেছিলাম, গ্যারান্টি দিয়েছে 10 থেকে 12 ঘন্টার মধ্যে এই স্টেটমেন্ট বদলে। এবং কি বলা হয়েছিল, কি স্টেটমেন্ট বলতে, সেটাও বলা হয়েছে। না, কাজরি বন্দ্যোপাধ্যায় দেখেছিলেন কি স্টেটমেন্ট দিয়েছেন এবং ওনার ফিজিক্যাল পোস্টার, উনি হাত তুলে দেখিয়েছেন ধাক্কা কি ধাক্কা না, সেটা তদন্তে হওয়া উচিত। সুস্থতা কামনার সঙ্গে সঙ্গে আমি বলবো সবার আগে ওনাকে এনএসজি কভার দেওয়া উচিত সেন্ট্রাল গভর্নমেন্টে, কারণ ওনার একটা হিস্ট্রি রয়েছে অ্যাক্সিডেন্টের। ভবিষ্যতে এই লোকসভা ইলেকশন আসছে, সংবেদনশীল, এই অ্যাক্সিডেন্ট এবং এই সমস্ত চর্চা বিতর্ক এগুলোকে অ্যাভয়েড করা উচিত। ভুললে চলবে না, উনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এবং এটার একটা অত্যন্ত নিউট্রাল ইন্ডিপেন্ডেন্ট তদন্ত কমিশন বসানো উচিত আন্ডার অ্যাক্টিং জাস্টিস ফ্রম হাইকোর্ট। আমি সিবিআই তদন্ত এক্ষুনি না হলেও চলবে, কিন্তু জাস্টিসকে দিয়ে করাবে। কলকাতার পুলিশের একটার পর একটা গাফিলতি, তারপর তারা তদন্ত করবে নিজেদের গাফিলতিতে, তাতে সত্য উদ্ঘাটিত হবে, আমি বিশ্বাস করতে রাজি।
মৌপিয়া। আমি এই প্রসঙ্গে আলোচনায় ফিরবো, ছোট্ট একটা বিরতি আমাকে তার আগে নিতে হবে, বিরতির পর ফিরছি, দেখতে থাকুন আপনার রায়। ফিরে এলাম বিরতির পর। আমি কৌস্তবের কাছে আসবো। কৌস্তব, গতকাল রাতে তোমাকেও সোশ্যাল মিডিয়ায় আমরা পোস্ট করতে দেখেছি, তুমি পূর্ণাঙ্গ তদন্ত চেয়েছো এই ঘটনার। না, প্রথম কথা যে দেখো, উনি আমার বিরোধী দল করেন, ওনার সাথে আমার অনেক ব্যাপারে দ্বিমত আছে, কিন্তু একজন ওইরকম একটা রক্ত বেরোচ্ছে, রাজ্যের মুখ্যমন্ত্রী কিভাবে পড়ে গেলেন, কেন পড়ে, আচ্ছা ডাক্তারবাবু বলছেন সিনকক না ভার্টিগো, এগুলো বের করা দরকার। তো উনি যদি এতটা অসুস্থ হয়ে পড়েন, মানে এতটা আশঙ্কা থাকে, ওনার কিন্তু কালকে ফিরে আসাও, দুম করে পিজি থেকে ছেড়ে চলে আসাটাও কিন্তু উচিত কাজ খুব একটা হয়নি বলে আমি যতদূর যা মনে করি। রাজ্যের মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে সিরিয়াস কোয়েশ্চেন উঠে গেছে। আচ্ছা, মণিময় বাবুর কথা কেন বলছো মৌপিয়াদি? কেন কাজুরির কথা বলা হচ্ছে না? আমি বলছি যে কাজুরি ব্যানার্জির স্টেটমেন্টটা কী ছিল, এবার চালালে তুমি দেখবে যে আমরা সুব্রত মুখার্জির যে মূর্তি উদ্বোধন করে আমরা একসাথে ফিরেছি, আমরা পাশের ঘরে ছিলাম, কি হয়েছে হঠাৎ করে উনি পড়ে গেছেন, ওনাকে পেছন থেকে ধাক্কা মারা হয়েছে। তো বললেন, এটা আমি জানি না কে ধাক্কা মারলো, কি মানে সিপিআইএম বিজেপি ধাক্কা মারেনি এটা নিশ্চিত আর কি, মানে এই ব্যাপারে কোনো সন্দেহ নেই, এরকম কোনো কথাও বলেননি, কিন্তু কে ধাক্কা মারলো, কেন ধাক্কা মারলো, কী কারণে, মানে মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কোথায়, তারপর অ্যাম্বুলেন্সে করে তাকে নিয়ে যাওয়া হলো না কেন? আর নির্লজ্জতা এই তো কল্পনা করা যায় না। ওই রকমভাবে রক্ত পড়ছে, রক্ত মোছানো হলো না, টুইট করে দেওয়া হলো এআইটিসির এক্স হ্যান্ডেল থেকে, মানে কিসের ভিত্তিতে টুইট করে দেওয়া হলো আমরা জানি না। সবাই আপনারা তো মিডিয়া, তো ওই টুইট থেকেই সবাই খবর পেয়েছে। যদি ধরো টুইট না করা হতো বা যদি এই ইনফরমেশন শেয়ার না করা হতো, তাহলে তো এমন প্রশ্ন উঠতে পারতো যে কিসের এত গোপনীয়তা। আমার কথা হচ্ছে যে উনি অসুস্থ হয়েছেন, টুইট করা যেতে পারতো, কিন্তু এই রক্তের ছবি নিয়ে রক্ত না মুছিয়ে টুইট করানো হলো, বা এই কথাটা চলে এলো সামনে যে স্ট্রেচারে তোলা হচ্ছে, এটা করা হচ্ছে, সেটা করা হচ্ছে। সত্যি কি দরকার ছিল কোহিনূর? কোনো প্রয়োজন ছিল না, কোনো প্রয়োজন। আমি একটা স্পন্টেনিয়াস ছবি ওখান থেকে আইটিসি থেকে জানানো উচিত যে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি ইনজোর্ড হয়েছেন, সেইটুকুই জানানো। এইবার ওই স্ট্রেচারে ওঠানো এই ছবি তৃণমূল কংগ্রেস তোলেনি, কে তুলেছে সেটাও আমি জানি না, বা আমরা জানি না, হয়তো হসপিটালের স্টাফ কেউ তুলেছে, বা আই রিয়েলি ডোন্ট নো। বাট এটাতে তো ক্রিমিনাল অফেন্স নয় যে ছবি তোলাটা হয়েছে, কিন্তু ওই সময় দাঁড়িয়ে বাংলার মানুষকে, দলের মানুষকে জানানো উচিত ছিল যে মাননীয় মুখ্যমন্ত্রী ইনজোর্ড হয়েছে এবং কতটা ইনজোর্ড হয়েছে। এইটুকু জায়গায় মানুষকে এনলাইটেন করার জন্যই করা হয়েছে, এর বাইরে আর কি থাকতে পারে? মৌপিয়াদিমের ছোট্ট কথা বলবো, আমি একটা কথা বলবো, আমার খুব খারাপ লেগেছিল মৌপিয়াদি, যেদিন আমাদের রাজ্যের দিলীপ ঘোষ যেদিন বলেছিল যে কি বারমুডা পড়তে হবে, আমি প্রতিবাদ করেছিলাম, রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রীকে এই ভাষায় কথা বলা যায় না। কিন্তু ঠিক তার পরের সমাবেশ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী হঠাৎ এক পা দিয়ে উঠে দাঁড়ালেন, তাই বলটা ছুঁড়ে দিলেন, দিয়ে বললেন ভাঙা পাই খেলা হবে। আচ্ছা, তাহলে ভাঙা পা নিয়ে রাজনীতি করলেন কে? দুটোই খারাপ, কিন্তু দুটোই খারাপ, দুটো ঘটনাই খারাপ। আমি এটা বলছি না যে গতবার ভাঙা পায়ে খেলা হয়েছে এবার উনি হেড দিতে গেছেন, আমি কথা বলছি না, দেখো দাবিও করছি না। আমি বলছি তদন্ত করতে হবে, তদন্ত করে বের করতে হবে ওনাকে কে ধাক্কা মারলো। আমি একথাও বলছি না যে সুব্রত মুখার্জির ভুল দেশে ধাক্কা মেরেছে, কে কে বা কে ঘরে ছিল, কে বা কে ঘরে ছিল, বের করতে হবে, বের করতে হবে। না, সিপিএম এর ভাবনা চিন্তা এখন মার্কস দর্শনে কোথায় গিয়ে ঠেকেছে, নাবদে 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 কোথায় গিয়ে ঠেকেছে এটা বলছে, কোথায় গিয়ে ভেবেছে, এই জন্যই তো নাবদে নাবদে এই জায়গায় নেমে এসেছে। আমার খুব পরিষ্কার কথা, জাস্ট মানুষকে এনলাইটেন করার জন্য, মানুষকে এনলাইটেন করার জন্য এটা করা হয়েছে, এর বাইরে কিছু নেই। মানুষকে এনলাইটেন করার জন্য বাদশাহ আলম যখন হাজরা মোড়ে ডান্ডা মারে, সেই ছবি প্রকাশ করা, দ্যাট ভেরি মোমেন্টের ছবি প্রকাশ করা জরুরি। তার একটা রাজনৈতিক প্রেক্ষিত আছে, তার একটা রাজনৈতিক বার্তা থাকতে পারে। এমনকি যখন পা ভেঙে গেছে মুখ্যমন্ত্রীর সমাবেশে গিয়ে ভিড়ের চাপে, সেটা বিরোধীদের চক্রান্ত হতে পারে, সেই ছবি প্রকাশ করার মধ্যেও রাজনৈতিক বার্তা থাকতে পারে, একটা কারণ থাকতে পারে। মুখ্যমন্ত্রীর এহেন একটা, আমি ধরে নিলাম দুর্ঘটনা হোক ঘটনা হোক, একটা ঘটনা ঘটেছে, সেই ঘটনার ছবি সেই দলের সরকারি সোশ্যাল মিডিয়ার এক্স হ্যান্ডেলে হোক, ফেসবুকে হোক যখন ছড়ানো হচ্ছে, তার মানে মুখ্যমন্ত্রীর এহেন ছবিকে নিয়ে রাজনীতি করার একটা চেষ্টা তৃণমূলের যে রয়েছে, এটা কিন্তু কোথাও আর লুকিয়ে থাকে না। ঠিক উল্টো দিক থেকে মৌপিয়া, এক সেকেন্ড, আমার কথা খুব গোদা বাংলা কথা, না বোঝার কিছু নেই। আমি বলছি
দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা তৃণমূলের বিরুদ্ধে, তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে কথা বলবো, তৃণমূলের অন্য সব কিছুর বিরুদ্ধে কথা বলবো, তৃণমূলের রাজনীতির বিরুদ্ধে কথা বলবো, কিন্তু পশ্চিমবঙ্গের রাজনীতিকে ইস্যু সত্যি কম পড়েছে। মানে আমি অবাক হয়ে যাচ্ছি যে এইটাকে কেন্দ্র করে যে এত রাজনৈতিক চাপানুতর হচ্ছে। সত্যি আমি আমার দলের কথা বলতে পারি, এই রাজনীতির সংস্কৃতিতে আমরা বিশ্বাসী নই। আমি যে কথাটা বারবার করে এখানে বলতে চেয়েছি, যেটা মানে এখানে প্রণয়দা তুলেছেন, একেবারে সঠিক কথা বলেছেন। হতে পারেন বিজেপির কথা, কৌস্তব যে কথা তুলেছে, বা দীপাঞ্জনবাবু যে কথাটা বলছেন, একটা অ্যাম্বুলেন্স কেন থাকবে না, একটা অ্যাম্বুলেন্স কেন যাবে না, একটা ফার্স্ট এড কেন হবে না, এই প্রশ্নগুলো তো আসবে। মুখ্যমন্ত্রী তো আমাদের সকলের মুখ্যমন্ত্রী। এই ব্যাপারগুলো কেন ঘটছে এবং এত যখন আলোচনা হচ্ছে, তাহলে তো একটা ন্যূনতম তদন্তের দিকে এগোলেই ব্যাপারটা এখানটাই ক্লিয়ার হয়ে যাবে। একটু দেখাবো যে আমরা দেখেছি সাম্প্রতিক অতীতে একাধিকবার এমন ঘটনা ঘটেছে, মুখ্যমন্ত্রীর বাড়িতে কেউ প্রবেশ করে গেছেন, বা একটা গাড়ি নিয়ে ভুয়ো পুলিশ লেখা গাড়ি নিয়ে একজন প্রবেশের চেষ্টা করেছে অস্ত্র সহ। এই সমস্ত ঘটনা মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে একটা প্রশ্নের জায়গা, একটা উদ্বেগের জায়গা তৈরি করে দিয়েছে। দেখুন, ভোটের মুখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চোট নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। নিজের বাড়িতেই কিভাবে চোট পেলেন মুখ্যমন্ত্রী, ইতিমধ্যে তার ব্যাখ্যা দিয়েছেন এসএসকেএমের চিকিৎসকেরা। আলাদা করে ব্যাখ্যা দিয়েছে শাসক দল তৃণমূল। তবুও থামছে না বিতর্ক, বন্ধ হচ্ছে না জল্পনা। এরই মধ্যে মুখ্যমন্ত্রী নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলে গোটা ঘটনায় তদন্তের দাবি জানালেন বিজেপি নেতারা। মুখ্যমন্ত্রী নিরাপত্তা কারা দেখেন? তাহলে নিরাপত্তারক্ষীদের কি কাজ? পুলিশ কি দায়িত্ব পালন করেছে? পুলিশের তদন্ত করে দেখা উচিত। কলকাতা পুলিশের যিনি অধিকর্তা, তিনি দেখুন ব্যাপারটা। এটাই প্রথম নয়, সাম্প্রতিক অতীতে মুখ্যমন্ত্রী নিরাপত্তা নিয়ে একাধিকবার প্রশ্ন উঠেছে। 10ই মার্চ 2021 নন্দীগ্রামে ভোট প্রচারে গিয়ে আহত হন মুখ্যমন্ত্রী, গাড়ি দরজায় লেগে পায়ে চোট পান তিনি। 3রা জুলাই 2022 কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে থেকে হাফিজুল মোল্লা নামে এক যুবককে গ্রেফতার করা হয়। ধৃতের কাছ থেকে লোহার রড উদ্ধার করে পুলিশ। 21শে জুলাই 2023 কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির কাছে গাড়ি নিয়ে ঢুকে পড়ে শেখ নূর আমিন নামে এক যুবক। গাড়িতে পুলিশের স্টিকার ছিল। ধৃতের ব্যাগ থেকে ভোজালি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে পুলিশ। 24শে জানুয়ারি 2024 বর্ধমান থেকে ফেরার পথে মুখ্যমন্ত্রীর কনভয়ে আচমকা একটি গাড়ি ঢুকে পড়ে। ড্রাইভার জোরে ব্রেক কষায় মাথায় চোট পান মুখ্যমন্ত্রী। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী নিরাপত্তা ব্যবস্থায় খামতির অভিযোগে সরব গেরুয়া শিবির। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের দাবি, প্রয়োজনে মুখ্যমন্ত্রীর জন্য সরকারি বাসভবন তৈরি করুক রাজ্য প্রশাসন। মাননীয় মুখ্যমন্ত্রীর সুরক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। রাজ্যের হোম মিনিস্ট্রিকে ভালো করে দেখা উচিত, কোথাও কোনো ভুলচুক হয়েছে কিনা করে ওনার সুরক্ষা প্রয়োজনে যদি মনে হয় যে আরও বাড়ানো দরকার বাড়ানো উচিত। যদি প্রয়োজন মনে হয় আলাদা করে সিএম হাউস বানিয়ে সেখানে মাননীয় মুখ্যমন্ত্রীকে রাখা প্রয়োজনে সিএম হাউস বানিয়ে সেখানে রাখা উচিত। ওনার সুরক্ষার সাথে কোনো ধরনের কম্প্রোমাইজ করা উচিত না। শুক্রবার সকালে কালীঘাটে মুখ্যমন্ত্রী বাড়িতে যান কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল, যান ডিসি সাউথ প্রিয়ব্রত রায়। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। আমি আরো একবার দীপাঞ্জনদের কাছে যাব। দীপাঞ্জনদা, সাম্প্রতিক অতীতে একাধিক ঘটনার মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে প্রশ্ন চিহ্ন তুলে দিয়েছে। প্রশ্নটা কি যদি একবার বলো আমাকে। এই যে সাম্প্রতিক অতীতে একাধিক ঘটনা মুখ্যমন্ত্রীর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে, এই অবস্থায় দাঁড়িয়ে করণীয় কি? যেটা আমি বারবার বলেছিলাম, আমি এর আগের যে ঘটনাগুলো, যখন একজন ব্যক্তি চলে গেছিল, নাম ভুলে যায়, 2022 সম্ভবত, সেই বাড়ির জানলা জুলাই, আমি তখনও বলেছিলাম এটা অভাবনীয়। এরকম ভাবে আমার দেখুন, এটা বিশ্বাস করা মুশকিল যে কলকাতা পুলিশে ইন্টেলিজেন্ট অফিসার নেই। থ্রেট পারসেপশন অ্যানালিসিস কেউ কি করেছে? ধরে নিলাম বাড়ির চৌকাঠ রয়েছে, চৌকাঠে উনি পা লেগে পড়েছে, সেটা হতে পারে, কিন্তু থ্রেট পারসেপশন যখন অ্যানালিসিস করবে, একটা লোকের রিস্ক অ্যানালিসিস করবে, তখন এটাও কনসিডার করতে হবে যে ওনার 70 বছরের কাছাকাছি বয়স, ওনার শরীরে বিভিন্ন অসুখ রয়েছে, সেখানে বাড়িতে যদি চৌকাঠ থাকে সেই চৌকাঠে পা লেগে পড়তে পারে, সেটাই অ্যানালিসিস। আমি 200, আমার কাছে ক্ষমতা আছে, আমি 200-500 খাকি উর্দি আর ডান্ডা লাগিয়ে ওখানে লোকজন দিয়ে ঘিরিয়ে দিলাম, সেটা আইওয়াস, ওটাকে সিকিউরিটি থ্রেট পারসেপশন অ্যানালিসিস বলে না। যেটা আমি বারবার বলেছি, আগেও বলেছি, এখনো বলেছি, এবং ভারতবর্ষে বেশ কিছু রাজ্য আছে যেখানে মুখ্যমন্ত্রীদের এনএসজি কভার দেওয়া হয়।
কেন্দ্রীয় সরকার আবার ইমিডিয়েট ওনাকে রিকোয়েস্ট করুন, লেট হার রিফিউজ। কারণ একটা ইতিহাস বলে 1959 থেকে 1969 অব্দি ফ্রান্সের প্রেসিডেন্ট চার্লস দ্য গলের উপরে 31 বার অ্যাটাক হয়। উনি মারা যাওয়ার পরে বয়সকালে যাই হয়, তারপরে ফ্রান্সের ইন্টেলিজেন্স একটা ওরা ডিটেল রিপোর্ট বার করে, বলা হয়েছিল 31 বারের মধ্যে 5টি অরিজিনাল অ্যাটাক, 4টি অথবা 5টি, বাকিগুলো নাকি তৈরি করা, টু ক্রিয়েট অ্যান ইমেজ। আমি বলছি না যে সেটা এখানে হয়েছে, কিন্তু এইরকম বিতর্ক হবে কেন? এনএসজি কভার কেন নেবেন না? উনি এত গুরুত্বপূর্ণ একটা রাজ্যের মন্ত্রী, মুখ্যমন্ত্রী, যেটা সীমান্তবর্তী এবং সাংবাদিক সেন্সিটিভ। আমরা বারবার শুনছি, বারবার পড়ছি যে সন্ত্রাসবাদীরা ঘাঁটি গাচ্ছে, রোহিঙ্গারা ঘাঁটি গাচ্ছে। কিসের ভরসায় তাহলে উনি এইরকম সিকিউরিটি নিয়ে চলছেন? ইটস অ্যাবসলিউটলি ফেক। এইরকম সিকিউরিটি কোনো মানে হয় না। ইমিডিয়েট তদন্ত করা উচিত এবং সাথে সাথে এটাকে এনএসজি কভার দেওয়া উচিত মুখ্যমন্ত্রীকে। একই সঙ্গে দীপাঞ্জন একটু জানার চেষ্টা করব, গতকাল এই ঘটনা ঘটার পর কি কোনো সুমোটো এফআইআর দায়ের করা উচিত ছিল এই দুর্ঘটনার ক্ষেত্রে, নাকি যেহেতু এটা তিনি পড়ে গেছেন, যে কোনো শারীরিক কারণেই পড়ে গেছেন, অর্থাৎ একটা সেন্সেশন হয়েছে লাইক পুশ ফ্রম বিহাইন্ড, সে কারণে এটাকে ইগনোর করা যায় প্রশাসনিক দিক থেকে? না, এটা আমি বিশ্বাস করি না মৌপিয়া। কারণ যে ডাক্তার মণিময় বন্দ্যোপাধ্যায় বলছেন বা যারা বলছি বা আমি তুমি, আমরা কিন্তু পুরোপুরি আমাদের জেনারেল নলেজের ভিত্তিতে বলছি। একটা আঘাত কি করে লাগতে পারে, কোন অভিঘাত কি, তাতে পেছন থেকে কোনো ধাক্কা হয়েছে কি না, কি হয়েছে না হয়েছে, এটা অ্যাবসলিউট সায়েন্টিফিক ক্রিমিনোলজির পার্ট। যেরকম ভাবে ফরেনসিক টেস্ট করা হয় এবং সেখানে সেম ওজনের কোন পুতুলকে দিয়ে দেখা হয়, যদি পেছন থেকে ধাক্কা হয় তাহলে তার কি ইম্প্যাক্ট হবে, যে এরকম ভাবে রিক্রিয়েট করা হয়, এবং এটা পিওর ক্রিমিনোলজি। সেটা কেন হচ্ছে? দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য নিয়ে খেলা চলছে, বিতর্ক নিয়ে খেলা চলছে, এগুলো কি? এই নাটক বন্ধ হওয়া উচিত। ওনাকে এনএসজি কভার দেওয়া হোক এবং নিরপেক্ষ তদন্ত, কলকাতা পুলিশ বা পশ্চিমবঙ্গ পুলিশ তদন্ত করলে অশ্বডিম্ব প্রসব ছাড়া কিছু হবে না। কারণ কমপ্লিট ফেলিওর তাদের, তারা নিজেরা তদন্ত করবে, নিজেরা দোষী সাব্যস্ত করবে। এটা কমপ্লিটলি এটা ফার্স হবে, কোনো রেজাল্ট হবে। আমি আসবো, আমি আরেকবার ডক্টর বন্দ্যোপাধ্যায়ের কাছে চলে যাব। ডক্টর বন্দ্যোপাধ্যায়, আপনি যেমন বলছিলেন যে কি কি সম্ভাবনা থেকে থাকতে পারে, একটু আপনার কাছে জানার চেষ্টা করব যে এই অবস্থায় দাঁড়িয়ে তাকে যে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, অনেকেই প্রশ্ন তুলছেন যে তিনি Z+ ক্যাটাগরির সিকিউরিটি পান, কাজে সেখানে অ্যাম্বুলেন্স থাকাটা সেটা জরুরি ছিল, অ্যাম্বুলেন্সে করে তাকে হাসপাতালে নিয়ে যাওয়াটা জরুরি ছিল। অ্যাম্বুলেন্সে যাওয়া এবং না যাওয়া, এটা কি কোথাও তফাৎ ঘটতে পারে এরকম একটা ক্রিটিক্যাল সিচুয়েশনে? দেখো মৌপ্রিয়া, কোনো একজন অসুস্থ রোগীকে নিকটবর্তী হাসপাতাল বা ইমার্জেন্সিতে যখন পৌঁছতে হবে, তখন অ্যাম্বুলেন্সের জন্য তো অপেক্ষা করা যাবে না। যে যানবাহন পাওয়া যাবে সেটাতে করেই পৌঁছে দিতে হবে, যত তাড়াতাড়ি তার পরিষেবা পাওয়া যায়। কিন্তু তুমি যদি বলো গাড়ি ভার্সেস অ্যাম্বুলেন্স, অ্যাম্বুলেন্সটা তো তৈরিই হয়েছে রুগীকে নিয়ে যাওয়ার জন্য, সেই জন্য অ্যাম্বুলেন্সের বিশেষ কিছু সুবিধা রয়েছে। অ্যাম্বুলেন্সে ধরো রুগীটাকে তোলা থেকে শুরু করে অক্সিজেন রাখা থেকে শুরু করে তার একটা পরিষেবা আছে। ওই গাড়িটা সবসময় রুগীকেই নিয়ে যাওয়া আসা করে। সুতরাং এই যে ট্রান্সপোর্ট, রুগীকে এক জায়গা থেকে আরেক জায়গায় বহন করা, ট্রান্সপোর্ট কিন্তু আমাদের ডাক্তারিতে একটা ইম্পর্টেন্ট সায়েন্স। যে ট্রান্সপোর্ট মেডিকেল সায়েন্স, একটা লোককে, খুব খারাপ রুগীকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়ার জন্য কিছু কিছু ব্যবস্থাপনা নিতে হয় সবসময়। ভগবান না করুন ওনার কিছু হয়নি বা সেরম মেজর কিছু হয়নি, সেটা তো এখন আমরা জানতে পারছি, কিন্তু যখন ওনার লেগেছে তখন তো আমরা জানি না যে ওনার কতটা ইনজুরি। সুতরাং আমি যা শুনে বুঝলাম যে এখানে যদি একটা অ্যাম্বুলেন্স থাকতো, সবসময় অ্যাম্বুলেন্স পরিষেবা, যদি তুমি বলো যে যত ভালো গাড়িই হোক আর একটা অ্যাম্বুলেন্স হোক, অ্যাম্বুলেন্স অলওয়েজ অ্যাকসেপ্টেড কোনো রুগীকে একটা জায়গা থেকে আরেক জায়গাতে নিয়ে যাওয়ার জন্য, এবং সেটা অনেক বেশি রুগীর জন্য নিরাপদ। এবং যদি ডাক্তার থাকে সঙ্গে, যদি সিস্টার থাকে সঙ্গে, এবং উনি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী, সুতরাং সেক্ষেত্রে ওনার সঙ্গে এই ধরনের পরিষেবা থাকা তো একান্তই বাঞ্ছনীয়, এবং থাকলে ভালোই হতো। হয়নি কিছু ভালো, কিন্তু আমি তো শুনলাম সেরিব্রাল কনকাশন একটা হয়েছে,
সুতরাং একটা কনকাশন মানে হচ্ছে তোমার ব্রেন, কনকাশনটা বেসিক্যালি কি, খুলির মধ্যে ব্রেনটাকে নাড়িয়ে দেওয়া। তুমি একটা নারকেলের খোলের মধ্যে যদি নারকেলটা যদি নাড়িয়ে দাও তাহলে কি হয়, নারকেলের মালাইটা তো নড়ে গেল খানিকটা, তো ব্রেনটাও, ব্রেনের দুদিকে ইনজুরি হতে পারে। তো এই ইনজুরিগুলো অনেক ধরনের হতে পারে, সেগুলো যেটাই হোক না কেন। তো সেক্ষেত্রে যত আস্তে আমরা ট্রান্সপোর্ট করব, যতটা অবজারভেশনে রাখবো, যত এক্সপার্টরা অবজারভেশন করবে, সেখানে সিস্টার থাকা, যত দ্রুততা সম্ভব সেটাই বেটার। এবং ডেফিনেটলি তুমি যদি আমাকে বলো অ্যাম্বুলেন্স ভার্সেস কার আর কি, তাহলে অ্যাম্বুলেন্স তো ডেফিনেটলি রাখা উচিত একটা, বা থাকলে ভালো হতো বোধহয়। আমি আসবো এর প্রসঙ্গে আলোচনায়, ছোট্ট একটা বিরতি, তার আগে আমাকে নিতেই হবে। বিরতির পর ফিরছি, দেখতে থাকুন আপনার রায়। একদম শেষ পর্যায়ে চলে এসেছি, খুব সংক্ষেপে প্রণয়দা, আসলে কি এই প্রশ্নগুলো তোলা হচ্ছে একদম এটা নিয়ে রাজনীতি করার কারণে, বিরোধিতা করার কারণেই? দেখুন, একদমই না। তার কারণ হচ্ছে মুখ্যমন্ত্রী তার পরিবার, তার পরিবারের বিষয় নিয়ে যে কিছুটা মানসিকভাবে চাপে আছেন, এটা মুখ্যমন্ত্রী বলেছেন। তার ভাই ভুবন ব্যানার্জি, তিনি হাওড়ায় দাঁড়াতে চান, উনি বলেছেন আমার ছবি যাতে ব্যবহার না করে, ইত্যাদি ইত্যাদি আছে। তো এই অবস্থায় দাঁড়িয়ে মৌপিতা আরেকটা কথা আমি বলতে চাই। দেখুন, টালির চালা যতদিন বিরোধী নেত্রী ছিলেন, নিঃসন্দেহে তিনি সহজ সরল জীবনযাপন করেন, টালির চালা তো ঠিক ছিল। কিন্তু যে মুহূর্তে তিনি মুখ্যমন্ত্রী হয়েছেন, তিনি যতই চেষ্টা করুন যে সেটাকে মেনটেন করবেন, কিন্তু নিরাপত্তার স্বার্থে আমার মনে হয়, বিশেষ করে এটা তো একবার না, এর আগে আমি দেখেছি একজনকে ঢুকে নাকি 7 দিন তার বাড়ির ভিতরে ছিল, একাধিকবার কিছু বিক্ষোভকারী পিছন দিক দিয়ে তার বাড়ির কাছে পৌঁছে গেছিল। তো এই জায়গায় দাঁড়িয়ে রাজনীতি তো আমরা করছি না, তার নিরাপত্তার স্বার্থেই দরকার পড়লে ডেফিনেটলি আবারও বলছি যে এটা একদম নিতান্ত একটা পারিবারিক বিষয় এবং মুখ্যমন্ত্রী স্বয়ং মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থার সঙ্গে জড়িত। কিন্তু এমন একটা পরিস্থিতি, এমন একটা টাইমে গোটা ঘটনা ঘটেছে, যার আগের দিনই আমরা দেখেছি যে পারিবারিক কিছু বিষয় নিয়ে মুখ্যমন্ত্রী যে ঈষৎ বিরক্ত, সেটা তিনি নিজেই আক্ষেপ প্রকাশ করেছেন। শুধু তাই নয়, তিনি এমনও বলেছেন যে সব কথা তো, ঘরের সব কথা তো বাইরে বলা যায় না। ঠিক তার পরের দিনই এরকম একটা ঘটনা ঘটলো, যেখানে কাজলী বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য বা ডক্টর মণিময় বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য, তো এটা তো জল্পনার জন্ম দিতেই পারে। না, আমি এটা মৌপিয়াদি আপনাকে বলছি যে জল্পনা করা যেতেই পারে, বিরোধীরা এইটা নিয়েও রাজনীতি করতেই পারেন। আসলে এজেন্ডা না, বিরোধীদের এজেন্ডা না থাকলে যা হবে এটা নিয়ে রাজনীতি করতেই পারে। আমি প্রণতা প্লিজ, শেষ হয়ে যাবে, আর 2 মিনিট আছে, প্লিজ আমাকে বলতে দাও। করতেই পারে, কিন্তু আমার দেখে যেটা মনে হচ্ছে যে বিরোধীরা এই যে এটাকে বলে একটা ফাঁপা হয়ে যাওয়া, এজেন্ডা নেই, এটা ফাঁপা হয়ে যাওয়া, এবং সেটাকে নিয়ে এটা মমতা বন্দ্যোপাধ্যায়, আমি প্রণয়দাকে শুধু বলবো, প্রণয়দার বহু পূর্বে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে অটল বিহারী বাজপেয়ী এসে অবাক হয়ে গেছিলেন এবং এটা নিয়ে এটা প্রশংসাও করেছিলেন যে এত ছোট বাড়িতে কেউ থাকতে পারে। এটাই মমতা বন্দ্যোপাধ্যায়, অটল বিহারী বাজপেয়ী বুঝেছিলেন, আপনারা বুঝেননি। এটাই খুবই ভালো তো, 1 নম্বর মন্ত্রী খুব ছোট বাড়িতে থাকেন, আর 2 নম্বর মন্ত্রীর খাটের তলায় 50 কোটি পাওয়া যায়। আমরা এটা বলছি না যে সিংকক, ভার্টিগো, সিংকক নাকি ভাইপনক, এসব বলছি না আমরা বলছি কি হয়েছে বের করতে হবে। যদি উনি গুরুতর অসুস্থ হয়ে থাকেন, তাহলে রাত্রিবেলা বাড়িতে চলে এলেন কেন? রাজ্যের মুখ্যমন্ত্রী, আমি আবার বলছি তৃণমূল কংগ্রেসের মুখ্যমন্ত্রী না, রাজ্যের মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। আর একটা কথা বলবো, না বলে পারছি না, উনি বলেছিলেন ভাঙা পায়ে খেলা হবে, অতীতে কিন্তু এরকম রেকর্ড আছে, উনি বাড়ি ছেড়ে চলে গেছিলেন, তারপর এফআইআর হয়েছিল কালীঘাট থানায়, থাকতে আরম্ভ করেছিলেন কোথায়, ওই যে বাইপাসের পাশে, ধাবার পাশে যে ধাপায় যে তৃণমূল ভবনে থাকতে আরম্ভ করেছিলেন। কেন বাড়ি ছেড়ে চলে গেছিলেন? সব বাড়িতে নানান বিচিত্র কারখানা আছে, আসলে সম্পত্তির ভাগ, কাটমানির ভাগ, লুটের ভাগ, এসব নিয়ে আমি সবাইকে একটু সংবেদনশীলভাবে এই বিষয়টাকে হ্যান্ডেল করার জন্য অনুরোধ করব। একটা পার্টির জেনারেল সেক্রেটারি ছিলেন, তার মেয়ে দল ছেড়ে দিয়েছে, পার্টিটা এত ঘৃণ্য হয়ে গেছে যে তার পরিবারের লোক পার্টিতে আমি আমার বক্তব্যের সময় একই কথা বলছি। আমি বলি যে পারিবারিক বিষয় ব্যক্তিগত বিষয়ের মধ্যে আমি সবাইকে লিখেছেন, ছেড়ে দিন না। ঠিক আছে, আমাকে ভাই বলতে দাও একটু। আমি আবার বলছি, আমাদের দলের পক্ষ থেকে আমরা এটা বিশ্বাস করি, এটা রাজনৈতিক রুচির দীনতা আমাদের এই পর্যায়ে পৌঁছয়নি, এই নিয়ে আমাদের রাজনীতি করতে হবে। মাননীয় মুখ্যমন্ত্রীর দ্রুত আরোগ্য আমরা কামনা করি, এবং এই নিয়ে যারা যদি কেউ ঘোলা জলে মাছ ধরতে যায় তাও যেমন কন্ডেম করি, ঠিক মাননীয়ার রক্তাক্ত ছবি প্রকাশ করে
যারা রাজনীতি করতে যাচ্ছে সেটাও সমানভাবে রাজনীতি আমি দুজনের কাছে খুব সংক্ষেপে যাব। প্রথমত খুব সংক্ষেপে 1 মিনিটের মধ্যে ডক্টর বন্দ্যোপাধ্যায়ের কাছে আমি জানার চেষ্টা করব যে অবস্থায় গতকাল মুখ্যমন্ত্রী তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল এবং হাসপাতাল থেকে তারপর রাতে তিনি বাড়ি গেছেন, এই মুহূর্তে দাঁড়িয়ে তার শারীরিক অবস্থার ক্ষেত্রে কোন কোন দিকগুলোতে অ্যাটেনশন থাকা জরুরি, খুব সংক্ষেপে ডক্টর বন্দ্যোপাধ্যায়। ওনার যে এক্সপার্ট টিম আছে তারা নিশ্চয়ই ওনাকে সঠিকভাবে বলেছে। কোনো লোকের যদি মাথায় ইনজুরি হয় আমরা 3-4টে জিনিসকে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে দেখব। একটা হচ্ছে বমি হচ্ছে কিনা, প্রচণ্ড মাথায় ব্যথা হচ্ছে কিনা, দেহের কোনো অংশে প্যারালিসিস হচ্ছে কিনা, অজ্ঞান হচ্ছেন কিনা, খিঁচুনি হচ্ছে কিনা। এই 5টা জিনিসের উপরে আমাদের প্রধানত আমাদের জোর থাকে এবং ওনার জন্য বিশেষজ্ঞ চিকিৎসকদের একটা টিম রয়েছে, তারা এই জিনিসগুলোর উপরে নজর রাখবেন, সঙ্গে পালস, ব্লাড প্রেশার, অন্যান্য ভাইটাল প্যারামিটার যেগুলো আছে সেগুলোর উপরে নজর রাখতে হবে। দীপাঞ্জন দা, এই মুহূর্তে দাঁড়িয়ে আপনি আগেই বলেছেন যে তার নিরাপত্তায় এনএসজি নিয়োগ করা জরুরি। খুব সংক্ষেপে একটু আপনার কাছে এই মুহূর্তে আপনার কি পরামর্শ একটু জানার চেষ্টা করবো নিরাপত্তাজনিত ক্ষেত্রে। প্রথমে আমাদের ইমিডিয়েটলি একটা নিরপেক্ষ সঠিক তদন্ত করতে হবে যে সিকিউরিটিতে কোথায় কোথায় গ্যাপ ছিল, তাহলে গ্যাপটা থাকবে, সেই গ্যাপটা কভার কারা করতে পারবে সেটা বিচার করা। এবং কলকাতা পুলিশ, পশ্চিমবঙ্গ পুলিশের উপর আমার এক মুহূর্তের বিশ্বাস নেই, এরা যে কোনো মুহূর্তে আরো বড় বিপদ টেনে আনবে, তার জন্যই এনএসজি দরকার। এই তদন্ত এবং এনএসজি এই দুটো ছাড়া অসম্ভব ভবিষ্যতে আবার রিপিটেশন। এবং এখন উনি জনসভাগুলোতে যাবেন, সেখানে আবার পা ভাঙবে, আবার অনেক কিছু হয়ে যাবে। আমার মনে হয় সেটা আমরা অ্যাফোর্ড করতে পারবো। অনেক ধন্যবাদ সবাইকে। আমরা শুধু এটুকুই বলবো যে যেখানে মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য এবং মুখ্যমন্ত্রীর সুরক্ষা জড়িত, সেই বিষয়টা নিয়ে যে পক্ষই তার রাজনৈতিক প্রতিপক্ষ হন বা সংবাদ মাধ্যমে আমরা যখন আলোচনা করছি, আমরা যাতে সেক্ষেত্রে যথেষ্ট সংবেদনশীলতার জায়গাটা সেটা সুনিশ্চিত করি। কিন্তু একই সঙ্গে গতকাল ডক্টর মণিময় বন্দ্যোপাধ্যায়ের গতকালের বক্তব্য যে যথেষ্ট জল্পনার রসদ জুগিয়েছিল, আজকে তিনি সেটা ক্ল্যারিফাই করার চেষ্টা করলেও অনেকগুলো প্রশ্ন ইতিমধ্যেই বিভিন্ন দিক থেকে তুলতে শুরু করা হয়ে গেছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে সত্যিই কি একটা সঠিক পূর্ণাঙ্গ তদন্ত তার আশু প্রয়োজন কিনা, এই দিকটাও অনেকে তুলে ধরছেন। কোন দিকে গোটা পরিস্থিতি যায় আমাদের নজর থাকবে। আপাতত আপনার রায় এখানে শেষ করছি। দেখতে থাকুন জি 24 ঘন্টা।